যত বিতর্কই হোক না কেন সেনা প্রধানের ভাষণ নিয়ে আমার মন বলতেছে সেনা প্রধান পুরোপুরি মানসিক সাপোর্ট দিবেন। ওনাদের পক্ষে না গেলে রক্তের বন্যা বয়ে যেত। এদিকে আবারও ডোনাল্ড ট্রাম্পের বিশাল পরিকল্পনা বাংলাদেশ নিয়ে সেনাপ্রধানকে দিয়ে কঠিন একটি পদক্ষেপ নেয়। আবারও ক্ষমতায় বসতে যাচ্ছে শেখ হাসিনা, ডক্টর ইউনূসের কপাল পুড়ে। দেশে চলছে ভয়ঙ্কর পরিস্থিতি, গৃহযুদ্ধর থেকেও তাণ্ডব বেশি চলছে। কি হবে এবার বাংলাদেশের? সারা বিশ্ব এখন বাংলাদেশের দিকে তাকিয়ে রয়েছে। সেনাপ্রধান তার বক্তব্যে কি বার্তা দিতে চাইলেন, এই নিয়ে চলছে নানামুখী আলোচনা সমালোচনা। জেনারেল ওয়াকারুজ্জামানের এই বক্তব্য দেওয়ার সময় তার অভিব্যক্তি এবং বক্তব্যের ভাষাও বেশ কড়া মনে হচ্ছে, যা দেখে রাজনীতিবিদদের একাংশ প্রায় অবাক হয়েছেন। তার কথা মাঝপথে নিজেই থামিয়ে দিলেন ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প। যেন পুরো খ্যাপাটে ট্রাম্প। তিনি হঠাৎ প্রধানমন্ত্রীর কথার মাঝে বলে ওঠেন অনেক হয়েছে, চুপ কর। জাতীয় নাগরিক পার্টি তীব্র বিতর্কের সম্মুখীন হচ্ছে। শুরুতেই তারা অঘটন ঘটিয়ে দিয়েছে। অনেক রাজনৈতিক দল পাইছি, এর মধ্যে কিছু কিছু রাজনৈতিক দল নাম সর্বস্ব, কিন্তু বড় রাজনৈতিক দল শেষ পর্যন্ত বাংলাদেশে দুইটাই ছিল, আওয়ামী লীগ এন্ড বিএনপি। আওয়ামী লীগ চলে গেছে বা আওয়ামী লীগ নাই। এমনও হইতে পারে যে আওয়ামী লীগ বিএনপি একজোট হয়ে ছাত্রদের এই দলের বিরুদ্ধে এবং জামাতের বিরুদ্ধে রাজপথে নামতে পারে। অস্বাভাবিক মনে হচ্ছে, বাট ঘটনার প্রেক্ষাপট এমন। রাজনীতিতে না অসম্ভব বলতে কিছু নাই, ক্ষমতা যখন টার্গেট হয়। কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছে, আপনার কি মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে দেখেন শেখ হাসিনার একটা অভ্যাস ছিল ঠোঁটকাটা অভ্যাস, যার উপর জিদ উঠতো। হ্যাঁ, তার অনেক জিদ ছিল। দর্শক শ্রোতার নতুন একটি চাঞ্চল্যকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে যে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে নিয়ে একটা পদক্ষেপ নেন, অন্যদিকে সেনাপ্রধানও কিন্তু বাংলাদেশকে নিয়ে একটা বার্তা দেন। আপনারা জানেন যে সেনাপ্রধানের বার্তার পরই নানান চাঞ্চল্যকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ায় এবং এইগুলা নিউজ দেখে সারা বিশ্ব অবাক হয়ে যায়। দর্শক শ্রোতা, এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সব কিছুই আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো। অন্যদিকে শেখ হাসিনাকে নিয়ে যে একটা পদক্ষেপ নেওয়া হয়েছে, তাকে দেশে আনার মতো একটা পদক্ষেপ, সেইটাও দেখতে পারবেন। আসুন দর্শক, আপনাদের জন্য যেই নিউজগুলো রেডি করেছি সেইগুলো আগে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করি এই শেখ হাসিনাকে নিয়ে, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের সিদ্ধান্ত নিয়ে এবং সেনাপ্রধানের পদক্ষেপগুলো নিয়ে আমরা ভিডিও শেষে মন্তব্য করব। এর মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো, সেই ক্লিপগুলোও কিন্তু আপনারা মিস করবেন না। 24 ঘন্টার মধ্যে আমরা অনেক অঘটন দেখলাম। বনশ্রীতে ওই যে স্বর্ণ ব্যবসায়ীর উপরে গুলি, মোহাম্মদপুরে ডাকাতি, রাস্তাঘাটে চুরি ডাকাতি, যে যেভাবে পারতেছিল বুঝছেন, যে যেভাবে পারতেছিল বুঝছেন। আইন শৃঙ্খলা বলতে কিচ্ছু ছিল না প্রায় 2 থেকে 3 দিন, যার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রায় 3টার সময় সবাই ডাইকে নিয়ে গেছে, যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনার পদত্যাগ চাইছিল। উনার পদত্যাগ চাওয়াতে উনি রাত 3টার সময় নিয়ে কিছু কথা বলছে, যে কথাগুলো কোনো গুরুত্বপূর্ণ কিছু না, তারপরে উনি সাবধান করছে, হুমকি দিছে এবং স্পষ্টভাবে বলছে যে আওয়ামী লীগ টাকার জোরে এই অঘটনগুলো ঘটাইতেছে। এরপরই আসলো কিন্তু সেনা প্রধানের ভাষণ। আর ওই ভাষণের মধ্যে কিন্তু অনেক ভয়ের ব্যাপার ছিল। হ্যাঁ, দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন দেখা দিছে, এমন কথা উনি বলছে। আরো অনেক রকম কথা বলছে। আরেকটা কথা বলছিল 30,000 সোলজার আমার বাইরে ডিউটিতে আছে। এটা নিয়ে অনেকে এখন কথা বলতেছে, হ্যাঁ ওনাদের কাছে কি মাত্র 30,000 সোলজার? আরে না রে ভাই, 30,000 সোলজার ডিউটিতে আছে এই মুহূর্তে। কিন্তু এই সংখ্যাটা বইলা দেওয়াতে সন্ত্রাসীরা কিন্তু বুঝা নিল যে এত বড় দেশ 30,000, আচ্ছা আমরা ফাঁকে ফুঁকে টাইম করতে পারি। সংখ্যাটা বলা মনে হয় ঠিক হয় নাই। তারপরে যাই হোক, ওইখানে অনেক কথা উনি বলছে যেগুলো নিয়ে অনেক বিতর্ক হচ্ছে, হইতেই থাকবে, হোক, কোনো ব্যাপার না। কিন্তু সেনাবাহিনী যে একটা শক্তি, হ্যাঁ এটা কিন্তু বোঝা গেছে ওই ভাষণের মধ্যে। কারণ উনি ওইখানে অনেকগুলো কথা বলছেন, এর মধ্যে ছিল এনাফ, বাট, ইফ, এগুলো আর চলবে না, ফুল স্টপ দিতে বলছে এবং সেনাবাহিনীকে বাধ্য করতে না করছে। কি সেটা আমরা তো বোঝা নিছি। তার মানে সেনাবাহিনী আমাদের দেশের একটা বিরাট শক্তি। আর কি শক্তি আছে? হ্যাঁ, আরো শক্তি আছে বিএনপি। বিএনপি কিন্তু একটা বিরাট শক্তি এই মুহূর্তে। হ্যাঁ, বিএনপি ইচ্ছা করলে যা ইচ্ছা তাই করে দিতে পারে, কিন্তু ওনারা এই ইচ্ছা করবে না, কারণ ওনারাও তো দেশকে ভালোবাসে। কিন্তু ইচ্ছা করলে করতে পারে। এত বড় শক্তিটা কেন বললাম? ওনাদের পিছনে আরেকটা শক্তি আছে এখন, আওয়ামী লীগ। হ্যাঁ, লুকানো আওয়ামী লীগটা আছে কিন্তু ওনাদের পিছনের শক্তি, যার জন্য ওনারা ইচ্ছা করলেই কিন্তু যে কোনো অঘটন ঘটাই দিতে পারে, কিন্তু করবে না। কিন্তু ওনারা ইচ্ছা করলে আরো পজিটিভ মাইন্ডে গেলে দেশে আরো সুশাসন ফেরত আসবে, এটা আমি বিশ্বাস করি, যদি বিএনপি সহযোগিতা করে। তার মানে 2টা শক্তি, একটা হলো আমাদের মিলিটারি আর একটা হলো বিএনপি।
আবার আজকে জন্ম নিছে, মানে শুক্রবার 28শে ফেব্রুয়ারিতে জুম্মাবারে জন্ম নিছে জাতীয় নাগরিক পার্টি। এটাও কিন্তু এখন একটা শক্তি। এই শক্তিটা কার? আমি মনে করি বর্তমান সরকারের শক্তি। অনেকেই তো বলতেছে, ওপেনই বলা বলি করতেছে যে এর পিছনে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত আছে। হ্যাঁ আছে, থাকতেই তো পারে, অসুবিধা কি? এটা কি কোনো সন্ত্রাসী পার্টি জন্ম দিছে নাকি? ভাই দেশের জন্য ভাবছে উনি, নতুন করে ভাবছে যে নতুনরা কিছু যদি করতে পারে, পুরনরা যে কি করতে পারে সেটা তো দেখেই চিন্তা কইরা এই আবিষ্কারটা করছে। ভাই বুঝেন না কেন? নতুনদেরকে অবহেলা করলে হবে না, হবে না। ওনাদের টাকার উৎস খুঁজতে যায় না, ওনাদের টাকার উৎস অনেক ভাই, অনেক। আপনারা তো দেখছেন কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প কি বলছিল, বাংলাদেশে $29 মিলিয়ন দিছে, প্রায় 350 কোটি টাকা। কিসের জন্য দিছিল? যে এই দেশের মানুষকে নির্বাচনমুখী করার জন্য, হ্যাঁ নির্বাচনমুখী করার জন্য, নির্বাচনের উন্নতি করার জন্য, কিভাবে নির্বাচন হইতে পারে, কিভাবে উন্নতি হইতে পারে এইসব। আবার ইন্ডিয়াতে দিছে 21 মিলিয়ন। কেন? ওই যে ভোট দেওয়ার জন্য, উৎসাহ দেওয়ার জন্য জনগণকে গ্রামগঞ্জে যে ভাই ভোট দিতে যাইবেন, গণতন্ত্র এভাবে টিকা থাকবে, আমরা যদি ভোট না দেই গণতন্ত্র টিকবে না, এগুলো বোঝাইবার জন্য। ওই খাতে পৃথিবীতে এরকম অনেক খাত আছে ভাই, টাকা নিয়ে বৈশা রয়েছে, ওই টাকাটা শুধু আনতে হবে। এইসব কি খাত জানেন? যে তোমরা নতুন রাজনীতির জন্ম দাও, হ্যাঁ বৈজ্ঞানিক চিন্তা ভাবনায় নতুন রাজনীতিতে নাইমা আসো, দেশের জন্য উন্নতি করো। এরকম খাত থাকতে পারে না? আমি শিওর না, কিন্তু আছে ভাই, আছে। ট্রাম্পের ওই 29 আর 21 মিলিয়ন ডলারের কথা শুনে আমার মনে হয়েছে ভাই এরকম অনেক খাত থাকতে পারে, ওইসব খাতে টাকা চলে আসবে। আবার আমাদের দেশে এমন অনেক মানুষ আছে এই দলকে ভালোবাসা ডোনেট করতে পারে। বাংলাদেশের এমন কোন দল আছে যে ডোনেশন না নিয়ে চলে? চাঁদাবাজ শব্দটা আমি উচ্চারণ করলাম না, শুনতে খারাপ লাগে যে চাঁদাবাজি করে, টাকা চায় না, ওইটা আমি যাবো না। আমি বলবো ডোনেশন করেন। আবার অনেকে আছে বুঝছেন, বড় বড় বিজনেসম্যানরা বিপদে পড়লে, মনে করেন আমি একজন বড় বিজনেসম্যান, আমার সন্তান একটা আকাম কইরা ফেলাইছে, হ্যাঁ একটা আকাম কইরা ফেলাইছে, মনে করেন ধর্ষণ টর্ষণ টাইপের, আমি এখন 1000 কোটি টাকা ডোনেট কইরা আমার ছেলেকে সেভ কইরা বিদেশে পাঠায় দেবো। এগুলো হয়, কিন্তু এগুলা কি নতুন দলে গ্রহণযোগ্যতা পাবে? একদম না, একদম না। আমি বিশ্বাস করি এই ধরনের ডোনেশন ওনারা নিবে না। ভালোবাসা যদি কেউ দেয়, নিতে অসুবিধা কি, তাই না? নিতে তো কোনো অসুবিধা নাই। আপনারা এদের পিছিয়ে লাগেন না, কই থেকে টাকা পাইলো, টাকার অভাব নাই ভাই। দেখেন না কি চমকটা দেখাইছে শুভ উদ্বোধনে, বুঝেন না? এগুলোতে আপনাদের গায়ে আগুন জ্বালাইছে, আগুন জ্বালাইছে, সামনে আরো আগুন জ্বলবে। কেন বলতেছি? এই যে আর্মি একটা শক্তি, বিএনপি একটা শক্তি, নতুন দল একটা শক্তি, আরেকটা শক্তি আছে, সেটা কি? জামাতে ইসলাম। হ্যাঁ ছুপা রুস্তম, ছুপা রুস্তম। কেন ছুপা রুস্তম বললাম ভাই জানেন? তলে তলে বহুদূর আগে চলে গেছে। দেখেন আজকে রাজনীতি একটা দল জন্ম নিল, আজকেই ওনারা কি বলছে? স্থানীয় নির্বাচন আগে হবে। আমরা বিএনপি এটা মানি না যে জাতীয় নির্বাচন আগে, আমরা আগে স্থানীয় নির্বাচন চাই। তার মানে কি? একেবারে মুখামুখি, কিন্তু এখন মুখামুখি মাঠে, এটা মনে রাখেন। এই শক্তিটা কই পাইলো? এই শক্তিটা কি এই নতুন দল? হ্যাঁ হইতে পারে তাদের শক্তি। জাতীয় নাগরিক পার্টির আজকে সমাবেশে কি জামাত ইসলাম ছিল? হ্যাঁ ছিল, হ্যাঁ ছিল ভাই। ইয়াং জেনারেশন ছিল, কম বয়সী ছেলে পেলেরাও ছিল ভাই, বয়স্কও ছিল। এই দলের পিছনে আরো অনেকেই আছে। তারা কারা জানেন? যারা শহীদ হয়েছে, শহীদের পরিবার, যারা পঙ্গু হয়েছে, ওই পঙ্গুদের পরিবার, এবং বিডিআর হত্যাকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা তাদের মা বাপকে হারাইছে। যদি আমার প্রেডিকশন সত্যি হয় আর কি, আমি জানি না এটা সত্যি হবে কিনা, তো সার্জিসকে নিয়ে 9ই আগস্ট আমার একটা ভিডিও আছে, দেখে নিলাম। তখন বলে দিছিলাম আগামী দিনে একটা রাজনৈতিক দল গঠিত হবে, আর এই দলটির মূল কারিগর থাকবে সার্জিস এবং হাসনাত। নিশ্চয় আজকে মোটামুটি 6 মাস পর এটার বাস্তবতা দেখতে পাচ্ছেন। আমার এই প্রেডিকশনটা যতটুকু কারেক্ট হয়েছে আমার কাছে মনে হচ্ছে আর কি, যদিও এটা একটা প্রেডিকশন, পরের অংশটা ফানি, ভিডিওটার প্রথমে বলে রাখি, দ্বিতীয় অংশটা ফানি অংশ, প্রথমটা সিরিয়াস অংশ। এমনও হইতে পারে যে আওয়ামী লীগ বিএনপি একজোট হয়ে ছাত্রদের এই দলের বিরুদ্ধে এবং জামাতের বিরুদ্ধে রাজপথে নামতে পারে। অস্বাভাবিক মনে হচ্ছে, বাট ঘটনার প্রেক্ষাপট এমন হইলেও হইতে পারে। বাট আমি জানি না হবে কিনা, এটা অসম্ভব একটা ইস্যু। বাট রাজনীতিতে না অসম্ভব বলতে কিছু নাই, ক্ষমতা যখন টার্গেট হয়। কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছে, আপনার কি মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিএনপির আসলে মনে মনে তলে তলে আতের চিন্তাটা কি? দেখেন শেখ হাসিনার একটা অভ্যাস ছিল ঠোঁটকাটা অভ্যাস, যার উপর জিদ উঠতো। যেমন বেগম খালেদা জিয়া ঘর ছাড়া করছেন, বইলা দিছেন কি
যে ও যদি আমার ক্যান্টনমেন্টে ঢুকতে দেয় নাই, তখনই চিন্তা করছে একদিন যদি আসি একদম দেমনে উঠাইয়া দিছে, কিন্তু 32 ভাঙিয়া গেছে ওনারও। তারপর ডক্টর ইউনূসকে নিয়ে সেই 111 সরকারের সময় শেখ হাসিনা বলতো যে ক্ষমতা দখলের একটা চিন্তা আছে ডক্টর মোদী ইউনূসের, চিকন চিন্তা। এখন আজকের দিনে এসে অনেকে এটা কিন্তু দুধের সাথে ঘোল মেটানোর মতোই। ডক্টর ইউনূসের নিজেরই মুখের কথা, তিনি ছাত্রদেরকে পরামর্শ দিয়েছেন এই দলটা গঠন করার জন্য, আজকে করছে একদম মাঠে, ঠিক কিনা? এই জিদ্দে গোসায় তিনি বলে ফেলছিলেন একদম পদ্মা নদীর থেকে নিয়ে কি পদ্মা সেতুতে নিয়ে টুস করে ফেলাই দিয়া 2-3টা চুবনি দিবেন। রাইট নাও আপনি যদি বিএনপি নেতাদের অফলাইনে, আমি জানি না তারা এরকম বলে কিনা, বাট আমার কাছে মনে হয় যে তাদের ফিলিংসটা রাইট নাও এরকম, কিন্তু শেখ হাসিনার মতো ঠোটকাটা ভাবে তারা বলতে পারতেছে না, আকার ইঙ্গিতে ইশারায় তাদের বক্তব্যগুলো কিন্তু আস্তে আস্তে ডক্টর ইউনূসের বিপরীতে যাচ্ছে। তবে অপেক্ষা করেন, গইনার 6 মাস, এরপর দেখেন কই এর পানি কই গড়ায়, 100% গড়াবে। এখন এই পরিস্থিতিটা থেকে আসলে নিস্তারের উপায় কি, এই অংশটা টোটালি ফানি অংশ। আমার কাছে মনে হয় যে একদিন খালেদা জিয়া তিনি শেখ হাসিনাকে ফোন দিবেন যে বুবু এখন আসলে কি করা যায়, মানে ডক্টর ইউনূসকে কিভাবে মোকাবেলা করা যায়। যেই গতিতে ডক্টর ইউনূস যে প্ল্যানে আগাচ্ছেন, বিএনপি নেতারা বলছেন যে ভাই সংস্কারটা কি হয়েছে, সংস্কার হয়েছে এটা যে বিএনপির রাজনৈতিক দলটার যে স্বপ্ন ছিল ক্ষমতায় যাওয়ার, সেখানে সংস্কার করে একটা নতুন রাজনৈতিক দল সামনে চলে আসছে। ইভেন গতকালকে এই দলটার আত্মপ্রকাশের পর তাদের নেতাদের যে বক্তব্য আপনি খেয়াল করছেন, পরিবারতন্ত্রের নেতাদের সামনে বসে পরিবারতন্ত্রকে ওয়াশ করছেন। ইভেন এই স্বাধীনতা নির্বাচনের জন্য না যে এক দলকে সরাইয়া আরেক দলকে বসাবেন, এগুলোর জন্য না, এটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত। তো বিএনপির নেতাদের প্রশ্ন যে তোমরা কি বাবা আগে যখন এক দফা দাবি দিয়া সরকার পতন ঘটাইছিল আমাদের সাহায্য নিয়া, বা আমরাই তোমাদের জালে পড়ছিলাম, আমরা ভাবছি তোমরা আমাদের জালে, বাট আমরাই যে তোমাদের জালে আছি, তখন তো বলো নাই যে ভবিষ্যতে এরকম হবে, তোমরা রাজনৈতিক দল গঠন করবা, তাইলে তো আর শেখ হাসিনার পতনে আমরা রাজপথে নামতাম না। এখন কিন্তু অনেকে এই ধরনের কথাগুলো বলছেন। ছিল কোটা আন্দোলন, সরকার পতন আমরা মনে করছি, আমরা ভবিষ্যতে একটা সুষ্ঠু নির্বাচন হবে, আর একটা নির্বাচনের পর আমরা ক্ষমতায় চলে যাবো। কারণ এই মুহূর্তে তো মাঠে দাবিদার ছিল না। 5ই আগস্টের পরে একটা দলই দাবিদার ছিল, বিএনপি। আর গেল 6 মাসে বিএনপির কিছু উৎসাহী, অতি উৎসাহী নেতাকর্মী, যাদের নিয়ে তারেক রহমানও বিব্রত, বারবার বলেন যে তোমরা কি 5ই আগস্ট থেকে শিক্ষা নাও নাই যে জনগণের আস্থা হারাই গেলে কিভাবে দেশ ছেড়া পালাইতে হয়, বুলডোজার ঝড় যায়, তোমরা কি এখনো শিক্ষা গ্রহণ করবে না? না, করবে না ভাই, এটি ফ্যাট খাওয়া। এগুলা দলের 12টা আওয়ামী লীগেরও বাজাইছে, আপনারও বাজাবে। এখন এগুলোতে মানুষের মধ্যে কি হয়েছে যে একই সাপের 2 বিষ, নৌকার ধানের শেষ, এই ডায়লগগুলো চলে আসছে মার্কেটে, ঠিক কিনা? প্রথম থেকে হালকা হালকা চল মনে করলো, আজকের দিনে এটাকে আর হালকা নেওয়ার কোনো কারণ আছে নাই। আমার ক্যালকুলেশন বলছে আগামী নির্বাচনে জামাত এবং এই জাতীয় নাগরিক পার্টি এরা জোট বাঁধবে। বইলা দিলাম, দেখেন জামাত এককভাবে ক্ষমতায় বাংলাদেশের জীবনও যাইতে পারবে না। আমার আপনি যতই গালি দেন, এটা আমার না, নাহিদের কথা। আর এই জামাত মার্কা সরকার নাকি বাংলাদেশের মানুষ চায় না, আমি কইছি ভাই, নাহিদ কইছে গালি দিলে তারে দেন, আমারে না। তো জামাত করতে পারে কি, ছাত্রদের সাথে হাত মিলাইতে পারে, অথবা ছাত্ররা তারাও জানে যে এককভাবে নির্বাচন কইরা ক্ষমতায় যাইতে পারবে না। কারণ কালকে মানিক মেয়ে বিরুদ্ধে আমরা না 20-50 হাজার মানুষ হয়েছে কিনা আমার এখন সন্দেহ লাগে। যে দৃশ্য দেখছি, আমার এমনি ম্যাথ দুর্বল, চোখেরও পাওয়ার কম, হইলে হইতে পারে নাকি, বাট এর বেশি ছিল না, বড়জোর 50 to 70 এত হয়েছে কি আই ডোন্ট নো। বাট তাদের যে টার্গেট ছিল 3 থেকে 5 লাখ, এখানে তাদের কিন্তু একটা ধাক্কা আছে, আছে না? আছে। ছাত্ররা জানে যে তারা এককভাবে নির্বাচন করে পাশ করবে না। ডক্টর ইউনূসকে বলতেছিল, স্যার দেখেন আমরা যদি একলা নির্বাচন করি, আমরা তো আমাদেরকে ভোট দিবে না মানুষ, আমাদের কেউ একজন চিনে। তো ডক্টর ইউনূস বলছে তোমাদের চিনে বাবা, তোমরা নামো, হ্যাঁ আমি আসি, তো পরামর্শ দেব। আবার ধরেন এই ডক্টর ইউনূসের আন্ডারে এখন যখন নির্বাচন ইস্যুটা আসবে, বিএনপির আস্থায় কি এই জিনিসটা আছে যে তিনি একটা নিরপেক্ষ নির্বাচন দিবেন, অথবা একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দিতে পারবেন? ক্ষমতায় তিনি, উপদেষ্টা পরিষদের ছাত্ররা, তাদের ভাইরা রাজপথে একটা দল করে নেমে গেছে, একজন পদত্যাগ করে
প্রধানমন্ত্রী হবার জন্য তিনি সেই দলটার দায়িত্ব নিয়েছেন, পাশ করলে নাহিদই প্রধানমন্ত্রী। তো এই টিমের মধ্যে নাহিদ ছাড়া ওরকম খেলোয়াড় নাইও, ঠান্ডা মাথার খেলোয়াড়, খুবই ব্রেনি ছেলেটা, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, স্বাভাবিক ব্রেনি। এরকম পরিস্থিতি তৈরি হলে বিএনপির জন্য একটাই রাস্তা, আগামী 5 বছর আবার ক্ষমতার বাহিরে থাকা, নাম্বার 1। নাম্বার 2, এর পরের 5 বছর সেটাও ভাই শঙ্কা, কারণ নির্বাচন তো এখনো হওয়ার ইস্যু ছিল, হচ্ছে না তো। ডিসেম্বরের কথা আবার শফিক ভাই বলতেছে মার্চও হইতে পারে। এক একজন রাজনীতিবিদদের এক এক ক্যালকুলেশন। গোলাম মাওলা রনি বলছে যে এটা 5 বছর, মানে আগামী 3 বছর নাকি নির্বাচন হবে না, মানে পারসেপশন আছে। বিএনপি বলছে ধোঁয়াশা দেখা দিচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে, স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে জামাত, ভিপিনুর, ছাত্ররা সংস্কার চাচ্ছে জামাত। হোয়াট ইজ দ্য মিনিং অফ সংস্কার বিএনপি জানতে চায়। তো এই টোটাল সিচুয়েশনটাকে কভার করার জন্য বিএনপির সামনে ভবিষ্যতে একটাই রাস্তা থাকবে, সেটা হচ্ছে নির্বাচনে গিয়ে হারা অথবা আওয়ামী লীগের সাথে হাত মেলানো। এমন দৃশ্যপট এই মুহূর্তে, যখন আমি আজকের দিনে কথা বলছি 2025-এর 1 মার্চ, হইতেও পারে এই ঘটনা, নাও হইতে পারে, বাট কেন জানি মনে হচ্ছে পরিস্থিতিটা যেদিকে যাচ্ছে। কি মনে হয় আপনার? আমার অবশ্য রং ক্যালকুলেশন হয় বিভিন্ন সময়। আর ডক্টর ইউনূস সম্পর্কে বিএনপি নেতাকর্মীদের অন্তরে কি, ছাত্রদের স্ট্যাটাসে আমার আইডিতে যারা বিএনপি লোক আছেন কি পরিমাণ কমেন্ট করেন আমি দেখি, যেটা কয়েকদিন আগে আওয়ামী লীগের বিরুদ্ধে করত, এখন আওয়ামী লীগ বিএনপি মিললে কমেন্ট করে ছাত্রদের স্ট্যাটাস পাইলে, ডক্টর ইউনূসের স্ট্যাটাস পাইলে। একটা বার্তা দিচ্ছে রাজনীতিতে শেষ কথা বলে কিন্তু কিছু নেই। তবে এত সহজে যে আবার আওয়ামী লীগের সাথে হাত মিলাই ফেলবে বিষয়টা তাও না। তবে এদেশের রাজনীতিবিদ তো মানে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে তারা। ছাত্রদের নতুন রাজনৈতিক দলটি আত্মপ্রকাশের পর নিশ্চয়ই নানান ধরনের বিশ্লেষণ উঠে আসছে। সেই বিশ্লেষণের জায়গা থেকে আমি শুরুতেই একটি কথা বলতে চাই, ছাত্ররা নিজেরাই নিজেদের জন্য, নিজেদের দলের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠল, এ বিষয়ে পরে বলছি। এবং নিশ্চয়ই আমরা চাই নতুন একটি রাজনৈতিক দল হিসেবে তাদের প্রতি আমাদের শুভকামনা জানাতে, কিন্তু শুভকামনা জানাতে গিয়ে বারবার হোঁচট খেতে হচ্ছে, ধাক্কা খেতে হচ্ছে। শুরুতেই আমরা ভয়ঙ্কর ধরনের গলদ দেখলাম। গত 3-4 মাসের যে নানান ধরনের বিতর্ক, সেটিও বাদ দিলাম আপাতত। যে 161 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে, সেখানে তো আহ্বায়ক, সদস্য সচিব, জ্যেষ্ঠ সদস্য সচিব ইত্যাদি ইত্যাদি পদ তো রয়েছে, মুখ্য সংগঠক, মুখ্য সমন্বয়ক। এর বাইরে আর কি কি পদ রয়েছে, কতজন করে সেই পদে রয়েছে? 16 জন যুগ্ম আহ্বায়ক, 32 জন যুগ্ম সদস্য সচিব, 12 জন মুখ্য সংগঠক, 44 জন সংগঠক, 14 জন মুখ্য সমন্বয়ক আর 43 জন সদস্য। অর্থাৎ 43 জন সদস্য আর 118 জনের নেতা একটা আহ্বায়ক কমিটিতে, ফুল প্লেস কমিটি নয়। অর্থাৎ এর মধ্যে দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে ছাত্র নেতৃত্বে যারা রয়েছে, সমন্বয়ক বা যেইভাবে বলি না কেন, তারা সবাইকে খুশি করতে চেয়েছে, সবাইকে এই পদ দিয়েছে। এবং এই পদবীর জন্য গত 3-4 মাস ধরে কি ঘটেছে এই ছাত্র সমন্বয়কদের মধ্যে অভ্যন্তরীণ পর্যায়ে, সেগুলো আমরা জানি। মারামারি, কাটাকাটি, ধাওয়াধাওয়ি, এমন কিছু নেই যে ঘটেনি। বহিষ্কার, পাল্টা বহিষ্কার, দল থেকে বেরিয়ে যাওয়া, পাল্টা কমিটি ঘোষণা করা, কি না ঘটেছে। এবং এ কথাও সত্য, বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের জন্মের ক্ষেত্রে বা আত্মপ্রকাশের ক্ষেত্রে যে পরিমাণ মিডিয়া কভারেজ এই ছাত্ররা পেয়েছে, অন্য আর কোনো রাজনৈতিক দল পায়নি। কেন মিডিয়া কভারেজ পেয়েছে? বিশাল কিছুর আশায় ছিল। হ্যাঁ, আশা একটি জায়গায় ছিল যে তরুণদের নেতৃত্বে একটি রাজনৈতিক দল হবে, সেটি যেমন ছিল, পাশাপাশি যেই শব্দগুলো উচ্চারণ করলাম অন্তত নেতিবাচকতার দিক থেকে, সে কারণেই কিন্তু মিডিয়ার কভারেজটা বেশি ছিল, যে তারা কি করতে চাইছে, তারা আসলে কি করছে, কি করবে। এবার বলি আদর্শের কথা, তারা কি সুনির্দিষ্ট কোনো আদর্শ আমাদের সামনে তুলে ধরতে পেরেছে? তারা বলেছে যে এই রাজনৈতিক দলটি হবে মধ্যপন্থার, অর্থাৎ বাংলাদেশের বামপন্থী রাজনৈতিক দল রয়েছে, ডানপন্থী রাজনৈতিক দল রয়েছে, ইসলামপন্থী রাজনৈতিক দল রয়েছে, কিন্তু তারা আসলে কোন আদর্শের কথা বলছে আমি তো এটি খুঁজে পেলাম না। তাদের মধ্যে ডান, বাম, শিবির, কওমিপন্থী সব ধরনের সদস্য রয়েছে, শুধু সদস্য নয়, সামনের সারির নেতা পর্যায়ে রয়েছে। এখন এইগুলোকে দিয়ে কিভাবে মধ্যপন্থায় বিশ্বাসী হয়ে রাজনৈতিক দল রান করতে পারে? সম্ভব না। হ্যাঁ, নানান মত, নানান আদর্শের মানে আদর্শের মানুষের সমন্বয়ে একটি রাজনৈতিক দল রান করতেই পারে এবং ভালোভাবেই চলতে পারে, কিন্তু এক্সট্রিম পর্যায়ের কোন মতাদর্শের
এক্সট্রিম পর্যায়ের বিভিন্ন মতাদর্শের মানুষের সমন্বয় বা নেতৃত্বের পর্যায়ে রেখে কোনো দল পৃথিবীতে সাস্টেইন করেছে এমন কোনো এক্সাম্পল নেই। কারণ এখানে যেসব বিশেষণগুলো আমি উচ্চারণ করলাম, শিবির, ডানপন্থী, বামপন্থী, কমিপন্থী, এদের অধিকাংশ তো নেতৃত্বের পর্যায়ে রয়েছে। অর্থাৎ নেতৃত্বের দ্বন্দ্ব এখানে প্রকাট আকারের শুরু থেকে যেমন পাওয়া গেছে, যেমন অধিকাংশ জনই বিভিন্ন পদ পদবিতে, সামনের সারির পদ পদবিতে। অর্থাৎ এগুলো কেন? তাদের নিজেদের মধ্যেই তাদের নিজেদের নেতৃত্বের প্রতি আনুগত্য নেই, সমাজ বা রাষ্ট্রের প্রতি কমিটমেন্ট নেই। তারা প্রত্যেকেই নেতা হতে চেয়েছেন, তারা প্রত্যেকেই এমপি, মন্ত্রী হতে চান। এবং এই রাজনৈতিক দলটি গঠনের যখন নানান ধরনের আলোচনা শুরু হয়, তাদের নিজেদের মধ্যেও মতদ্বৈততা ছিল, মতবিরোধ ছিল। এবং যারা এর সঙ্গে এই রাজনৈতিক দলের গঠনের প্রক্রিয়ার সঙ্গে জড়িত হতে চাননি, তারা প্রথমেই বলেছেন যে আমাদের কাজটি শেষ, আমরা একটি স্বৈরাচারী সরকারের পতন চেয়েছিলাম, সেই কাজটি শেষ, আমাদের এখন ব্যাক টু দ্য প্যাভিলিয়ন হওয়া উচিত। এবং তারা তাদের বক্তব্যের মধ্যে দিয়ে বলেছেন যে নতুন ছাত্রদের এই নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়াটি হচ্ছে ক্ষমতা যাওয়ার বা ক্ষমতার লোভের বশবর্তী হয়ে হওয়া। সেটাই দেখা গেছে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা তারা খুব জোরে সোরে বলে আসছিল। আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি পেলাম? কিছুই না। যদিও সেকেন্ড রিপাবলিক গঠনের কথা বলা হয়েছে, প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। এবার আসি যে তাদের জন্য কেন চ্যালেঞ্জ। এতদিন তারা যে সংবিধান আমাদের এক্সিস্টিং সেটি ছুড়ে ফেলতে চেয়েছে, কবর রচনা করতে চেয়েছে, তারা নতুন ঘোষণাপত্র দিতে চেয়েছে। এতদিন তারা বলেছে ছাত্র সমন্বয়ক হিসেবে অথবা গণ অভ্যুত্থানে সামনের সারির নেতা হিসেবে। যদিও গণ অভ্যুত্থানের সামনের সারির নেতাদের অনেকেই তারা নিজ নিজ জায়গায় ফিরে গেছে। অন্যান্য রাজনৈতিক দলের ছাত্র প্রতিনিধি হিসেবে যারা ছিল অভ্যুত্থানে, তারা ফিরে গেছে তাদের দলে। আবার অন্য আর গ্রুপ আছে, তারা নিজেদের পড়াশোনা চলে গেছে বা নিজেদের ব্যক্তিগত কাজে চলে গেছে। একটি অংশ এই যে ভয়ঙ্কর একটি উচ্চাকাঙ্ক্ষা নিয়ে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হলো, তারা আসলে আমাদের সামনে নতুন কোনো রাজনৈতিক বন্দোবস্ত উপস্থাপন করতে পারেনি। তারা সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার কথা বলেছে, সংবিধান নতুন করে প্রণয়নের কথা বলেছে, সেই একই কথা, এবং পরিবারতন্ত্রের কবর রচনা করার কথা বলেছে। প্রথম কথা হচ্ছে, একটি দলের আত্মপ্রকাশের দিনে এরকম হুঙ্কার বা অন্যের প্রতি অন্য কোনো দলের যেই আদর্শে চলছে তাদেরকে চ্যালেঞ্জ করা, এটি মোটেই সমীচীন হয়নি। দ্বিতীয়ত হচ্ছে যে চ্যালেঞ্জের কথা বলছেন, তারা নিজেরা নিজেদের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠল। যে এতদিন তারা কথা বলেছে, সংবিধানে কবর রচনা করতে চেয়েছে, আরো নতুন নতুন দাবি ছিল, তাদের ঘোষণাপত্র দিতে হবে সংবিধানের নতুন, ইত্যাদি ইত্যাদি। এইগুলো তারা বলেছে ছাত্র সমন্বয়ক হিসেবে বা ছাত্রনেতা হিসেবে। এখন কি হবে? এখন তাদের এই দাবিটি হয়ে গেল একটি রাজনৈতিক দলের দাবি। তো রাজনৈতিক দলের যখন দাবি হবে, তখন গণমানুষের কাছে যেতে হবে। তারা মানুষকে যদি কনভিন্স করতে পারে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে, তারপর তো তারা এইগুলো নিয়ে সামনে এগোবে। এর বাইরে তো সম্ভব না। মানে এতদিন যেমন চাপ প্রয়োগ করে নানান ধরনের হুঙ্কার হুঁশিয়ারি দিয়ে একটা সমঝোতা কিংবা চাপ প্রয়োগের মাধ্যমে তারা তাদের দাবি আদায় করে আসছিল বিভিন্নভাবে, ঠিক এই দাবিগুলো তারা সেভাবে জানিয়ে আসছিল। এখন আর কিন্তু মানুষ সেটিকে গ্রহণ করবে না কমন কোনো দাবি হিসেবে। এবং তারা বারবার বলার চেষ্টা করছিল যে এগুলো গণমানুষের দাবি, এগুলো গণমানুষের দাবি হিসেবে এখন আর প্রতিষ্ঠা হবে না। এগুলোই তাদের জন্য রাজনৈতিক চ্যালেঞ্জ। এবং নির্দিষ্ট কোনো আদর্শের কথা তারা বলতে পারেনি। বলেছে পাকিস্তানপন্থী হবে না, ভারতপন্থী হবে না। পাকিস্তানপন্থী, ভারতপন্থী এগুলো কোনো আদর্শবাদিতার মধ্যে পড়ে না। বিষয়টা হচ্ছে আমি কোন আদর্শে বিশ্বাসী। আমি কি ছাত্রলীশে বিশ্বাসী? আমি কি স্ট্রেট ইসলামী রাজনীতিতে বিশ্বাসী? আমি কি সমাজতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী? কিছুই তো না। মধ্যপন্থার সংজ্ঞা তো দিলাম, কোনো অবস্থাতে এটি মধ্যপন্থায় চলতে পারবে না। এবং দুর্নীতি বা অন্যান্য যে বিষয়, চাঁদাবাজির প্রক্রিয়ার সঙ্গে জড়িত হওয়া কারোর, সেটি তো খোদ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখার জামান তার একটি বক্তব্য বলেছে যে তারা কিভাবে এইগুলোতে জড়িয়ে গেছে। এবং তাদের ঘোষণাপত্রে যে দুর্নীতি বিরোধী সমাজ গঠনের কথা বলা হয়েছে, এগুলো সেফ কথার কথা। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে তো এই রাজনৈতিক দলের প্রতিষ্ঠা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গণ অভ্যুত্থান, তারপরে এটি তৃতীয় ধাপে। বৈষম্য যে কোথায় কি হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় বনাম ঢাকা বিশ্ববিদ্যালয়, অথবা নারী বনাম পুরুষ, অথবা আরো নানান ক্রাইটেরিয়া, যেমন অন্যান্য যে ছাত্র সমন্বয় ছিল, বিভিন্ন ছাত্র সংগঠনের সমন্বয়ক তারা যে সামনের কাতারে ছিল, তাদের সাথে একটা প্রকার বৈষম্য তৈরি করা, এগুলো নতুন করে কিছু বলার নেই। এগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। আর নতুন যে বিষয়টি দেখা গেল যে তারা যে বিদেশি কূটনীতিবিদদের দাওয়াত দিয়েছিলেন, সেখান থেকে কে এলো? শুধুমাত্র ভ্যাটিকান সিটির একজন প্রতিনিধি কেভিন এস র্যান্ডেল আর পাকিস্তান হাই কমিশনের একজন কাউন্সিলর কামরান ধাঙ্গাল। আমরা দেখেছি না যে
অন্য কোনো রাজনৈতিক দলের বিভিন্ন কাউন্সিলে বিদেশি কূটনীতিবিদরা কিভাবে আসেন, কিভাবে সামনের সাইডে বসেন, কিন্তু এখানে তো তা দেখা গেল। তার মানে কি? তার মানে কূটনীতিবিদরা হয়তো সম্ভবত বুঝে গেছেন যে এটি আসলে কোনো রাজনৈতিক দল হবে না, এটা একটা ফাঁপা বেলুন, এখানে গিয়ে নিজেদেরকে বিতর্কের মধ্যে ফেলে লাভ নেই। এবং এই দলটি যেহেতু আত্মপ্রকাশ অনেক আগে থেকে নানান ধরনের বিতর্কের জন্ম দিয়েছে, তাদের সেই অভিশাপ নিয়ে ছাত্রদের এই রাজনৈতিক দলটার আত্মপ্রকাশ ঘটেছে। আমি জানি না যে তারা আসলে ভবিষ্যতে দেশের কি করবে। ভাবা যায় যে আবু সাইদকে কেন্দ্র করে এত কিছু ঘটনা ঘটলো, যে আবু সাইদের কথা বলে মুখে ফেনা তুলছে, সেই আবু সাইদকে গতকালকের প্রোগ্রামে আমরা ব্যানারে দেখেছি, কিন্তু তার যে পরিবারটা আছে, আমাদের এই নতুন রাজনৈতিক দল যখন আত্মপ্রকাশ ঘটলো, তার পরিবার কি দাওয়াত পেয়েছিল? সার্জিস, হাসনাত, নাহিদরা আজকে যারা কেউ প্রধানমন্ত্রী হবার পথে উপদেষ্টা হয়েছেন, বাংলাদেশে তারা নাম যশ খ্যাতি পেয়েছেন, অনেক স্বপ্ন দেখছেন, কিন্তু সেই আবু সাইদের পরিবারের খবরটা কি? আবু সাইদের ভাই একটা স্ট্যাটাস দিয়েছে, আমার কাছে আশ্চর্য লাগছে। ইভেন এটা ফিলও হচ্ছে যে এরা আগামী দিনে বাংলাদেশকে লিড করবে। এই নগদে জুম্মা 8 দিন, এখনই অবস্থা। আর শেখ হাসিনার পতনের পিছনে একটা কারণ ছিল মুক্তিযোদ্ধা, একটা ডায়লগে পতন হয়েছিল। আর এখানে এসে আমরা কি দেখছি? আপনি দেখেন, আবু সাইদের ভাই আবু হুসেইন তিনি একটা পোস্ট করেছেন গতকালকে। তিনি লিখেছেন, মনে অনেক দুঃখ ব্যথা নিয়ে পোস্ট করতে বাধ্য হলাম। সকল শহীদদের প্রতি সম্মান রেখে বলছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অন্য শহীদদের মাধ্যমে আমন্ত্রিত হয়েছি। কেন? অন্য শহীদদের মাধ্যমে তিনি আমন্ত্রিত হয়েছেন। তাদের কারো সময় হয়নি। নাহিদ, আসিফ, সার্জিস মুখে দিয়ে ফেনা তুলে ফেলতেছে ভালোবাসা, জুলাই আগস্ট, যার যার ক্ষমতার ধান্দায় মনে চলে গেছে। আহতরা রাস্তায় বইটা থাকে। আর যে মারা গেছে আবু সাইদের পরিবারকে আপনারা দাওয়াত দেন নাই। দেখলাম যে নাহিদের বাবা আসতেছেন ভিভিআইপি লেভেলে। আবু সাইদের বাবা কোথায়? আপনি দেখেন, আমি খুবই আশ্চর্য হচ্ছি। তারপর বলছে যে তাদের কারো সময় হয়নি আমাদের ফ্যামিলিকে আমন্ত্রণ জানানোর, এবং অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পর কাউকে খোঁজ খবর নেয়নি। তারা যেখানে আসলো তাদের খোঁজ খবরটা কেউ নেয়নি, অথচ অন্যান্য ফ্যামিলিদেরকে নিয়ে টানাটানি। মানে এখানে আসলে কি ঘটছে আমি নিজে বুঝছি না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ, আর এরপর তার ভাই লিখছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যার আত্মত্যাগের কারণে কোটা সংস্কার আন্দোলনে গণ অভ্যুত্থানে রূপ নিয়েছিল, তৈরি হয় নতুন বাংলাদেশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক শহীদ আবু সাইদের ফ্যামিলির খোঁজ খবর নিয়েছে, অথচ অনেক সাধারণ মানুষ, অনেক রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ আমাদের খোঁজ নিয়েছে। এখনই এই অবস্থা, ভবিষ্যতের কথা বাদে দিলাম। যাই হোক, নতুন রাজনৈতিক দলের সফলতা কামনা করছি। ধ্বংস হয়ে যাবা তোমরা। তোমাদের নফসের মধ্যে বেঈমানির একটা গন্ধ আমরা পাচ্ছি। আহত ছাত্ররা রাস্তায় তারা চিকিৎসার জন্য চিল্লাচ্ছে, সার্জিসরা দায়িত্ব ছেড়ে দিচ্ছে। রাজনৈতিক দল গঠনের জন্য সময় হচ্ছে, কোটি টাকা খরচ হচ্ছে, কে দিচ্ছে এই ফান্ড? আর ওইদিকে ডক্টর ইউনূসের বাড়ির সামনে রাস্তায় বৈশা ল্যাংরা গোংরা হইয়া পোলাপাইন চিকিৎসা করতেছে। একটা সিন্ডিকেটের কবলে আমরা আবারও পড়ে গেলাম। ভাই দেখেন, সাইদের পরিবারের সাথে কোন ধরনের এই ধরনের ঘটনা, এটা বাংলাদেশের মানুষ মেনে নিবে না। তোমাদেরকে আমরা তীব্র নিন্দা জানাই। রাজনীতি শিখা গেছো তোমরা নাকি? আমি যথেষ্ট আশাহত হয়েছি, এদের দ্বারাই দেশ চলবে। বন্যার টাকাগুলা পর্যন্ত ঠিক মতো দিচ্ছে না মানুষরে। আমার কুমিল্লা অনুদান যায় না ওই লেভেলে। আশ্চর্য হয়েছি ভাই, সত্যি সত্যি। খালি চেতনা ব্যবসা সবার নাকি? গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা নিয়ে, দেশের বিভিন্ন নিউজ নিয়ে।
এবং এইসব বিষয় নিয়ে কিন্তু অনেকেই অনেক মন্তব্য প্রকাশ করে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে বা এক প্রকার বাংলাদেশকে নিয়ে নতুন নতুন সিদ্ধান্ত নেয় এবং সেই সিদ্ধান্তগুলো নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং সেই মন্তব্যগুলো দেখে সারা বাংলাদেশের মানুষ অবাক হয়ে যায়। অন্যদিকে সেনাপ্রধানও একটা বক্তব্য দেন। সেনাপ্রধান কিন্তু তার বক্তব্যের মাধ্যমে আমাদের দেশটাকে আমাদের দেশকে কীভাবে তিনি স্বাভাবিক করবেন, আমাদের দেশের মধ্যে যে অস্থিতিশীল পরিবেশগুলো হচ্ছে সেই পরিবেশগুলো তিনি কীভাবে স্বাভাবিক করবেন এইসব নিয়েই কিন্তু তিনি চিন্তা করেন এবং এইসবের জন্যই কিন্তু তিনি তার সেনা বাহিনীকে সে অর্ডার দিয়ে দেয় যে বাংলাদেশটাকে যাতে স্বাভাবিক করে এবং বাংলাদেশটাকে তাদের প্রাণের বিনিময় হলে তারা যাতে রক্ষা করে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাকে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।